আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। জব কাউন্সিলের পক্ষ থেকে আমি মীর জালাল সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। তো আমরা আজকে সহকারী থানা শিক্ষা অফিসার বা এটিওর ইংরেজি বিষয়ক প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমরা প্রিভিয়াস কিছু প্রশ্ন সলিউশন করব, সাথে সাথে এটা কিভাবে করলাম এগুলো ব্যাখ্যা করব এবং আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে। তো আপনারা শুরুতে একটু কমেন্ট করে আমাকে কনফার্ম করবেন যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। দেন আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু বলতে হবে, হ্যাঁ, আমাকে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যেতে পারবো ইনশাল্লাহ। আর সবার প্রতি অনুরোধ রইল আমাদের লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ। ওকে, আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করতে হবে বাবা। দেন আমরা মূল আলোচনায় চলে যাব। তানিয়া আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তানিয়া, ধন্যবাদ। ওকে, আমরা চেক করেছি, আলহামদুলিল্লাহ সাউন্ড নিয়ে কোনো প্রবলেম নাই এবং ভিডিও নিয়েও কোনো ইস্যু এখানে দেখা যাচ্ছে না ওইরকম। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। ওকে, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তাহলে আসেন। তানিয়া আহমেদ, সাউন্ড ঠিক আছে, ওকে বাবা, জাযাকাল্লাহ। তাহলে আসেন আমরা আছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো প্রিভিয়াস এক্সামগুলোতে ছিল, সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। তবে এখানে আপনাদেরকে একটা বিষয় বলে নেই যে দেখেন, এই যে এটিওর যেই আপনি যদি পূর্ববর্তী এক্সামগুলোতে যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলো যদি দেখেন, সেক্ষেত্রে ইংরেজি প্রশ্নগুলো আহামরি খুব রাফ অ্যান্ড টাফ ছিল না। হ্যাঁ, এখন কিন্তু ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো খুব মানসম্মত হবে। আগের প্রশ্নগুলো আহামরি তেমন রাফ অ্যান্ড টাফ ছিল না। অ্যাডভোকেট রবিউল ইসলাম স্যার বলছেন চা না কফি স্যার? ভাই দুটোই মিক্সড করে ককটেল বানায় খাচ্ছিলাম, চা আর কফি। শারমিন সৈতি আপু, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম বোন। হুমায়রা সরকার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আম্মাজান। তাহলে ঠিক আছে, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি আবারও বলে নিচ্ছি, দেখেন এটিওর প্রিভিয়াস যদি প্রশ্নগুলো দেখেন, কোয়েশ্চেনগুলো দেখেন, ওই কোয়েশ্চেনগুলোতে এতটা চ্যালেঞ্জিং বা এতটা চ্যালেঞ্জ ছিল না, যেগুলো আমরা আমাদের নেক্সট এক্সামে আমরা যেমনটা চ্যালেঞ্জিং আমাদের কাছে মনে হচ্ছে যেটা হবে আর কি। হ্যাঁ, বুলবুল স্যার ম্যাথ, মাশাআল্লাহ, অতি গুরুত্বপূর্ণ আলোচনা, ধন্যবাদ বুলবুল স্যার। পারভেজ আহমেদ ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখেন, আমরা প্রথমে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডাজ অ্যাপার্থিড রেফার টু? এই অ্যাপার্থিড শব্দটা মূলত কি রেফার করে বা এটা কি বোঝায়? মফিদুল শেখ ভাই, স্যার আমি কলকাতা থেকে বলছি। ধন্যবাদ মফিদুল শেখ ভাই, অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আমি জাস্ট আপনাদেরকে যদি এই প্রশ্নটার কথা বলি, এটা সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার 2016 সালে এসেছিল। মজার ব্যাপার হচ্ছে 2016 সালে এই যে উপজেলা বা থানা শিক্ষা অফিসার হিসেবে যেটা আসছিল এই প্রশ্নটা কিন্তু মূলত আপনার এটার সোর্স হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার অথবা আপনি বলতে পারেন টেক্সট বুক যেটা আছে। তো এখান থেকে যারা এটিওর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা সবক হতে পারে, তা হলো আপনারা একটু কষ্ট করে হলেও ইন্টারমিডিয়েটের গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজ থেকে আপনারা ভোকাব বা ভোকাবুলারি পার্টটা একটু কাভার করে রাখার চেষ্টা করবেন। বনিয়ামিন ভাই বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো দেখেন, এই প্যাসেজটা মূলত নেলসন ম্যান্ডেলাকে নিয়ে লেখা ইন্টারমিডিয়েটের একটা প্যাসেজ। তো ওই প্যাসেজে আমরা যেটা দেখতে পাই, এই অ্যাপার্থিড ওয়ার্ডটা, অ্যাপার্থিড মানে হলো বর্ণ বৈষম্য। অ্যাপার্থিড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। এই যে সাউথ আফ্রিকার বর্ণ বৈষম্যের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলার যেই যুদ্ধ এবং পরবর্তীতে তার সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়া নিয়ে একটা প্যাসেজ দেয়া আছে আর কি।
তো এই প্যাসেজটা থেকে মূলত আপনাদের এই অ্যাপার্থিড ওয়ার্ডটা মানে সোর্সটা হচ্ছে গিয়ে আপনার ইন্টারমিডিয়েটের টেক্সট বুক। সো যারা আপনারা এই যে প্রিপারেশন নিচ্ছেন তারা একটু কষ্ট করে যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে গিয়ে, স্যার সামনে এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আপনার সঞ্জিদা। বোন দেখেন, এটা আমরা 2016 সালে এটা সর্বশেষ এক্সামটা আমরা দেখতে পাই। তাহলে দেখেন এই 16-র পরে আপনি বলতে পারেন মোটামুটি দীর্ঘ একটা 8 বছর পর। আর এখন যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক স্মার্ট, হ্যাঁ, অনেক বেশি আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং রিলেটেড। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনার সঞ্জিদা বলছেন যে ডিসক্রিমিনেশন, জি এই অ্যাপার্থিড মানে হলো বর্ণ বৈষম্য। এখানে দেখেন বর্ণ বৈষম্য নিয়ে কোনো কিছু বলা নাই। অ্যাপার্ট মানে হচ্ছে দূরে চলে যাওয়া, ডিস্টেন্স দূরত্ব, ডায়ালগ মানে দুইজন ব্যক্তির কথোপকথন। সো এটা হচ্ছে গিয়ে ডিসক্রিমিনেশন, ওকে, বা বৈষম্য। এটার আপনি আরেকটা সমার্থক শব্দ বলতে পারেন ডিসপারিটি, ওকে। তো দেখেন আমরা কয়েকবার চাকরির পরীক্ষায় দেখেছি ডিসপারিটি ওয়ার্ডটা আসে। ডিসক্রিমিনেশন এইটা আপনার কিন্তু স্পেলিং চেকেও আসে। এবং অ্যাপার্থিড বানানটা দেখেন THE, এই যে দেখেন THE, অনেকের এটা মনে রাখতে কষ্ট হয়। তাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দেই যে বাবা এই অ্যাপার্থিড বানান যদি লিখতে ভুলে যান সেটা মাথায় রাখবেন, এই যে অ্যাপার মনে হবে আপুর বা আপার। যে প্রতিবেশী এক সুন্দরী আপা আছে, আপার ফেসবুক আইডি আপনি খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না। তা আমি এখানে বলি আপার একটা নির্দিষ্ট আইডি, একটু মজা করে বলতেছি আর কি, হ্যাঁ। তো এই জন্য বলি যে আপার আপনি নির্দিষ্ট একটা আইডি খুঁজতেছেন, ফেসবুকের আইডি, তাহলে আপনি মনে রাখেন আপার আইডি। তবে সেটা নির্দিষ্ট হওয়ার কারণে আমরা জানি নির্দিষ্ট হলে দা বসে, এই যে আইডি মানে এক আপুর ফেসবুক আইডি আপনি খুঁজতেছেন কিন্তু আপু আপনারা দিচ্ছে না, ওই যে নির্দিষ্ট এক আপুর আইডি খুঁজতেছেন, নির্দিষ্ট হলে দা বসে। এইভাবে মনে রাখতে পারেন। আমি আমার ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে ঠিক এভাবে বলতাম, স্যার এটিও এক্সাম কবে হতে পারে, ওইভাবে বাবা মানে আপনাকে একদম এক্স্যাক্ট ডেট বলাটা খুব টাফ, ওইভাবে বলাটা সম্ভব না আর কি, ওকে। বাট আপনি মিনিমাম 4 থেকে 5 মাস সময় পাচ্ছেন, এর বেশি হতে পারে, কম না। আচ্ছা, এই হলো গিয়ে ঘটনা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। দেখেন সোর্সটা কিন্তু মাথায় রাখেন, এই যে দেখেন সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের 2016-র এই যে দেখেন আপনাদের যে ওয়ার্ডটা আসলো, ভোক্যাবটা আসলো, এটা কিন্তু আসছে ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্ট বই থেকে। এবার আমরা যদি পরের প্রশ্নটাতে চলে যাই তাহলে আমরা যেটা দেখতে পাবো, দেখেন এখানে বলতেছে দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন। এই যে ম্যানিফেস্টেশন ওয়ার্ডটা, দ্যাট মিনস এটার মানে কি? মজার ব্যাপার হচ্ছে এই যে ওয়ার্ডটা, এইটা দেখেন, এইটাও কিন্তু দেখেন 2016-তে যে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারে যেটা আসছিল আর কি, এই কোশ্চেনটার সোর্সও আপনি যদি চিন্তা করেন, এইটা হচ্ছে আপনার এই যে এইচএসসির টেক্সট বুক। এইটা হচ্ছে আপনার দেখেন 2016-তে, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এখানে একটা পরিবর্তন আনে, আমি এটা বলছি আর কি। দেখেন 2016-তে একবারে টেক্সট বুক খুললেই ফার্স্ট পেজেই আপনারা দেখবেন রয়টার্সে প্রকাশিত হওয়া একটা রিপোর্টের খণ্ড বিশেষ বা অংশ বিশেষ বা এক্সট্রাক্ট নিয়ে মূলত টেক্সট বুকে এই প্যাসেজটা দেয়া হয়। এটা ছিল এইচএসসি টেক্সট বুক, এটা 2016-র কথা বলতেছি, ইন্টারমিডিয়েটের বইয়ে ইউনিট 1 লেসন 1-এ ছিল এটা। তো পরবর্তীতে 2017 বা 18-তে গিয়ে মানে আওয়ামী লীগের কাছে হয়তো বা মনে হয়েছিল বা তৎকালীন সরকারের কাছে হয়তো মনে হয়েছে যে নেলসন ম্যান্ডেলা কেন ইউনিট 1-এ থাকবে, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা কেন লেসন 2-তে থাকবে, হয়তো তাদের কাছে এটা মনে হয়েছিল। আমার কাছে যেটা মনে হয় আর কি, যে বাবা আপনি একবার একটা বই যখন বের করেই ফেলেন, আপনার দরকার নাই তো আপনি শুরুতেই দিতেন বঙ্গবন্ধুরে, শুরুতে দিয়ে পরে নেলসন ম্যান্ডেলারে দিতেন। এই যে একটা বইয়ের যে কাজ করেন, এটা কোটি কোটি শত কোটি টাকার কাজকর্ম, এগুলো তো আপনার চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে। আপনি বঙ্গবন্ধুরে প্রথমে রাখতে পারতেন, পরে নেলসন ম্যান্ডেলারে রাখতে পারতেন। এটা আপনারা দেখেন, বইটা যদি ঘেটে দেখেন দেখতে পাবেন এটাও কিন্তু আপনার ইন্টারমিডিয়েটের টেক্সট বুক থেকে নেয়া, সেম প্যাসেজ থেকে। এটাও ছিল আপনার এই নেলসন ম্যান্ডেলার এই প্যাসেজটা, হ্যাঁ। আচ্ছা, প্যাসেজটার নাম ছিল আমি ঠিক মনে করতে পারছি না, মানে আমার কাছে যতটুকু মনে হচ্ছে আর কি, আমি তো ইন্টারমিডিয়েট পড়াই না, অনেক বছর হলো, বুঝতে পারছেন। নেলসন ম্যান্ডেলার ফ্রম অ্যাপার্থিড টু মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, অর্থাৎ বর্ণ বৈষম্য থেকে বহুজাতিক একটা গণতন্ত্রের দিকে আফ্রিকা কিভাবে গিয়েছিল সেখান থেকে দেয়া। এখন মজার ব্যাপারটা খেয়াল করেন, এই
একটা প্যাসেজ থেকে দুটো ওয়ার্ড নেওয়া হয়েছে। এই প্যাসেজটার এক জায়গাতে আপনার যখন আপনার এটা কিভাবে বলা যায় যে নেলসন ম্যান্ডেলাকে যখন আপনার প্রায় 27 বছরের মতো জেল খাটার পরে তিনি যখন মানে মুক্ত হয়, এরপরে তো নির্বাচনে সে যখন আপনার প্রেসিডেন্ট হয়, তখন তিনি অ্যাকসেপ্টেন্স স্পিচ যেটা, হ্যাঁ, এই স্পিচে গিয়ে বলেন যে আমি বর্ণ বৈষম্যের কে চরমভাবে ঘৃণা করি এবং এটার ম্যানিফেস্টেশন বা বহির প্রকাশ করাটাকেও চরম ঘৃণা করি। ওই প্যাসেজ থেকে এটা নেওয়া হয়েছে। দেখেন, এই ম্যানিফেস্টেশন মানে হলো মূলত বহির প্রকাশ। তো আমি যেমন এই যে আজকের ক্লাসের এই স্লাইডগুলো আপনাদের কাছে প্রেজেন্টেশন করছি, বহির প্রকাশ করছি বা আপনাদের সাথে শেয়ার করছি। সো প্রেজেন্টেশন হলো গিয়ে ম্যানিফেস্টেশনের সমার্থক শব্দ এই জায়গাটাতে। আর রাইট মানে অধিকার, সাইন মানে চিহ্ন, চেঞ্জ মানে পরিবর্তন। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। তার মানে দেখেন, এই যে ইন্টারমিডিয়েটের টেক্সট বুক থেকে লাস্ট যেই আমরা এটিওর এক্সামটা দেখছি, এইখানে জাস্ট ফার্স্ট খেয়াল করেন ইউনিট 1 লেসন 1 এর ফার্স্ট প্যাসেজ থেকেই পর পর দুটো সিনোনিম আসছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আপনাদেরকে যেই কাজটা করতে হবে, আপনারা ভোক্যাব যখন পড়বেন, মানে ভোকাবুলারি যখন পড়বেন, তখন অন্তত এই এসএসসি এবং এইচএসসির যে টেক্সট বুক আছে, হ্যাঁ, এই টেক্সট বুক থেকে ভোক্যাবগুলো খুব মনোযোগ সহকারে ভালোভাবে ধৈর্য সহকারে দেখে নিন। ইনশাল্লাহ আপকামিং যে এক্সামগুলো এখানে আপনারা কমন পেতে পারেন। ওকে, আচ্ছা, তো আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন বাবা। আসেন আমরা পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। এইবার দেখেন, এইখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা আপনাকে চুজ করতে বলছে। এইটাও 2016 প্রশ্ন। তো এইখানে যেটা আসছে মূলত এটার নাম হলো সেন্টেন্স কারেকশন। তো সেন্টেন্স কারেকশন অনেকগুলো জায়গা থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। সবচেয়ে বেশি সেন্টেন্স কারেকশন যে জায়গাগুলো থেকে আসে সেটা হলো গিয়ে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে আপনার ডিকশন। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন তো বাবা, দেখি আপনাদের মধ্যে ডিকশন সম্পর্কে কার কার ধারণা আছে। একটু কমেন্ট করেন তো দেখি, ডিকশন সম্পর্কে কার কার ধারণা আছে। আফনান সানজিদা বলছেন ডি। আচ্ছা, আফনান সানজিদা বলছেন ডি। আচ্ছা, এছাড়াও দেখেন আরেকটা জায়গা থেকে আসে, সেটা হলো প্রেপোজিশন। সবচেয়ে বেশি আসা জায়গাগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ডিকশন, প্রেপোজিশন, তারপরে হলো আপনার রাইট ফর্ম অফ ভার্ব, এরপরে টেন্স অ্যান্ড ভয়েস ইত্যাদি। এই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি সেন্টেন্স কারেকশন থাকে। রোজিনা রোজ বলছেন সি, আফরান সানজিদা বলছেন ডি। আচ্ছা, দেখি আমাদের কোন আম্মাজান জয়ী হয়, সি নাকি ডি নাকি অন্য কিছু। আচ্ছা, দেখেন এখানে একটা রুল আছে, আসলে আমরা একটু রুলটা দেখে নেই। তারপর প্রশ্নটাতে পেলাম আইদার দেই অর আই। তার মানে আমরা যদি জাস্ট একটু খেয়াল করি, দেখেন আমরা যদি জাস্ট একটু খেয়াল করি তাহলে যেটা বুঝতে পারবো, এই যে দেখেন, এই যে আইদার অর, নাইদার নর, whether or, not only but also। অনেক ক্ষেত্রে নট না, নটটা লেখা হয়, অনলি লেখা হয় না, নট বাট। তাহলে দেখেন এই যে আইদার অর, নাইদার নর, ওয়েদার অর, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা দুটো গ্যাপ দেখি, এদেরকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। কোরিলেটিভ কেন? কারণ একটা একটার সাথে রিলেটেড থাকে, প্রথম অংশ আসলে পরের অংশ আসে। আশরাফুল ইসলাম ভাই সি বলছেন, বনি আমিন ভাই ডি বলেছেন। তাহলে দেখেন এই ক্ষেত্রে এই মাঝখানে থাকবে, মানে প্রথম অংশের পরে থাকবে প্রথম সাবজেক্ট, এই দ্বিতীয় অংশের পরে থাকবে দ্বিতীয় সাবজেক্ট, এরপরে আমাদেরকে লিখতে হয় ভার্ব প্লাস আদার্স। তো যদি আপনি এই যে আইদার অর, নাইদার নর, ওয়েদার অর, শুধু তাই না, আপনি যদি ইভেন অরও পান, হ্যাঁ, শুধু যদি অরও পান,
আমাদের রাতুল ইসলাম স্যার লিটারেচারের বস লিখছেন, আসসালামু আলাইকুম স্যার, ভয়েস চেঞ্জ ন্যারেশন কারেকশন। জি জি দাদা ধন্যবাদ। এই অরের ক্ষেত্রেও ধরে নেন রানা অর আই এরকম যদি থাকে, এক্ষেত্রে আপনি যেটা মাথায় রাখবেন, যেটা খাতায় রাখবেন, ঝটপট করে ফেলবেন, এই ক্ষেত্রে ভার্বটা এটাকে কিছু কিছু বই বলেছে নিকটবর্তী, খেয়াল করেন, নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী, অথবা আমরা বলতে পারি দ্বিতীয় সাবজেক্ট অনুসারে। কোন বইয়ে বলছে নিকটবর্তী। হ্যাঁ, নিকটবর্তী মানে ভার্বের কাছের কোনটা, দ্বিতীয়টাই তো হবে। তাহলে এখন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দেই, either he or I, এবার আপনাকে লিখে দেওয়া হলো am, is, are going there with you। সেখানে তোমার সাথে হয় সে যাবে নয়তো আমি যাব। তো একটু খেয়াল করেন তো বাবা, আপনি যদি জাস্ট একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে দেখেন আইদার অর দেয়ার, তাহলে আমাদের এটা হলো ফার্স্ট সাবজেক্ট অর সাবজেক্ট 1, এই যে আই হলো গিয়ে সাবজেক্ট 2। তাহলে এই ক্ষেত্রে সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব লিখতে হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে অ্যাম নিব, অ্যাম। অন্যদিকে এটা যদি এরকম হতো অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, এগুলো অনেক এক্সপ্রেশন আছে, সবগুলো লিখলাম না, অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, তারপর আপনি বলতে পারেন টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড নট, শুধু অ্যান্ড না কিন্তু, হ্যাঁ, অ্যান্ড নট, বাট নট, আর অনেক আছে, আমি সব লিখে নেই কিন্তু, হ্যাঁ অনেক আছে। আচ্ছা, আমাদের কবির কামরুজ্জামান স্যার বলছেন স্যার ফ্রি ক্লাস করা যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার করা যাবে, মানে আপনি বললে আমরাও ফ্রি হয়ে যাব, আসতেছি স্যার। তো দেখেন এক্ষেত্রে সাধারণত আগের অংশে এবং পরের অংশে দুটো সাবজেক্ট থাকে। ধরে নেন আমরা এই জায়গাটাতে লিখলাম প্রথম সাবজেক্ট, এরপরে আমরা লিখলাম দ্বিতীয় সাবজেক্ট, আফটার দ্যাট আমাদেরকে একটা ভার্ব লিখতে হবে। এইরকম যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমরা সব সময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা লিখব। তাহলে দেখেন যদি কোরিলেটিভ কনজাংশন পান, কোরিলেটিভ কনজাংশন সামনের অংশ পরের অংশ দুটো করে অংশ থাকবে, হ্যাঁ, এরকম যদি পান সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা নিব সেকেন্ড সাবজেক্ট অনুসারে অথবা নিয়ারার সাবজেক্ট অনুসারে। আর আপনি যদি এই যে অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই ইত্যাদি দ্বারা যদি যুক্ত পান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী নিতে হবে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল লিখতেছি, হি অ্যাজ ওয়েল অ্যাজ আই, এবার ধরে লিখলাম am, is or are going to দিনাজপুর। আচ্ছা, এখানে একটা মারাত্মক তথ্য দেই, আমাদের অনেক ভাই বোনেরা এই জায়গাটাতে একটা কট খায়, কটটার জায়গাটা বলে দেই। দেখেন অনেকের ধারণা অ্যাজ ওয়েল অ্যাজ হলো অ্যান্ড এর সমার্থক শব্দ। মাথায় রেখেন, যারা অ্যাজ ওয়েল অ্যাজ কে অ্যান্ড এর সমার্থক শব্দ মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে। ওকে, এই দুটোর মধ্যে মারাত্মক পার্থক্য আছে, এটা নিয়ে আমরা আরেকদিন বলবো ইনশাল্লাহ। তাহলে হি হলো প্রথম সাবজেক্ট, আই হলো দ্বিতীয় সাবজেক্ট, এক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী আপনাকে ভার্ব লিখতে হবে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে ইজ। এখন অনেকে মনে করতে পারে ভাইয়া আই এর পরে ইজ হলো যে, আরে বাবা এটা তো আয়ের জন্য হয় নাই, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী আর কি। ওকে, আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে আমরা এটা ডিটেইলস ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। ওকে বাবা, আরে বাবা আমাদের অনেকে অনেক প্রশ্ন করছেন, রাতুল ভাই, রূপা অ্যান্ড নর হার ফ্রেন্ডস ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আসেন আমরা যদি পরের প্রশ্নটাতে দেখি, তাহলে এইবার আমরা এই প্রশ্নটাতে দেখব, দেখেন আইদার দেই অর আই, তার মানে সাবজেক্টগুলো হচ্ছে সিমিলার। এখন আমরা যে জিনিসটা খেয়াল করতে হবে, আমরা জানি আইদার অর, নাইদার নর, ওয়েদার অর, এই সিচুয়েশনে, হ্যাঁ, এই সিচুয়েশনে আমাদেরকে যেই কাজটা করতে হবে আমরা অবশ্যই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী নিব। তাহলে বলেন তো আয়ের সাথে আর যায় না, আয়ের সাথে কি ইজ যায়, এটাও যায় না।
তাহলে দেখেন তো আয়ের সাথে কি am যাবে মানে পুরো দৌড়ায় যাবে, আয়ের সাথে অয়ার হয় না। সো ডেফিনেটলি আমাদের কারেক্ট অপশন হচ্ছে গিয়ে অপশন সি। ওকে, রায়হান কবির ভাই অসংখ্য ধন্যবাদ, জাজাকাল্লাহ। আচ্ছা, তাহলে বাবা এই যে দেখেন এই প্রশ্ন যেগুলো আমরা দেখতে পাচ্ছি 2016 কোয়েশ্চেনগুলো স্পেশালি যাদের জন্য ভোক্যাব খুব রাফ অ্যান্ড টাফ মনে হয়, যারা মনে রাখতে পারেন না তাদের জন্য, হ্যাঁ তাদের জন্য ওই যে দুটো ভোকাবুলারি আমরা দেখলাম, যেমন একটা ছিল অ্যাপার্থিড আর একটা ছিল ম্যানিফেস্টেশন। এই ম্যানিফেস্টেশন এবং অ্যাপার্থিড এই দুটো ওয়ার্ডটা আপনি যদি না জানেন আপনার কাছে তখন রাফ অ্যান্ড টাফ মনে হবে। বাট দেখেন এইটা কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল একটা প্রশ্ন ছিল। বাট আমরা আশা করছি আপকামিং এক্সামগুলোতে এত সহজ আপনি গ্রামাটিক্যাল ইস্যুস পাবেন না। হ্যাঁ, আর আপনার প্রিপারেশনটা একটু ভালো হলে তো সমস্যা নাই, যদি সহজ আসে আলহামদুলিল্লাহ। বাট দেখেন এক্সাম যত সহজ হবে আপনার জন্য তত বিপদ। আর এটির যে বিষয়টা এটা কিন্তু আপনার শুধু প্রিলি দিলেই হচ্ছে না, রিটেন এবং ভাইবারও ব্যাপার স্যাপার থাকতেছে। তাহলে আসেন এবার আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, আপনাদের জন্য একটা ঘোষণা, সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা এটিওর প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আগামী 20 তারিখ থেকে একটা ক্র্যাশ কোর্স চালু করছি আমরা। তো এইখানে আমাদের মোট ক্লাস হবে 100টা, আমাদের মোট ক্লাস সংখ্যা হচ্ছে 100, যেখানে আপনি বাংলার ক্লাস পাচ্ছেন 25 25টা, ইংরেজি পাচ্ছেন 25 25টা, সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী সম্মিলিতভাবে 25টা, গণিত ক্লাস পাবেন আপনি আরও 25টা। এই সব মিলে আপনি 2 ঘন্টার মোট 100টা ক্লাস পাচ্ছেন ইনশাআল্লাহ। ওকে, আর আমাদের সলভ ক্লাস থাকবে 10টা, অর্থাৎ আমরা যে টেস্টগুলো নিব সেটা আপনার ক্লাস টেস্ট বলেন, সাবজেক্টিভ টেস্ট বা মডেল টেস্ট, এইগুলোর উপর ভিত্তি করে আপনাদের মোট 10টা সলভ ক্লাস দেওয়া থাকবে। হ্যাঁ, প্রয়োজন হলে আমরা বাড়াতেও পারি। আর এক্ষেত্রে আমাদের মোট ক্লাস টেস্ট হবে 100টা, অর্থাৎ এই যে আপনি বাংলা 25টা ক্লাস করবেন, যেই টপিকের উপর যেদিন ক্লাস করবেন তার পরের দিন বা একদিন পরে যেটা বা 2 দিন পরে আমরা ওই টপিকের উপর আপনাদের এক্সাম নেব। ওকে, আচ্ছা, তার মানে দেখেন আপনার ক্লাস সংখ্যা যত, ক্লাস টেস্ট সংখ্যা ঠিক তত। এছাড়া আমরা সাবজেক্টিভ টেস্ট নিব 12টা, মডেল টেস্ট নিব মোট 10টা। প্রত্যেকটা ক্লাস আমরা স্মার্ট বোর্ডে নিব, এখানে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা হবে এবং যেই ক্লাস হচ্ছে সেগুলোর উপর আপনারা পিডিএফ লেকচার শিট পাবেন ইনশাল্লাহ হাই কোয়ালিটির। আর সেই সাথে তো দেশসেরা মেন্টরদের আপনারা পাচ্ছেনই। তো যারা আমাদের এই কোর্স সাথে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের কোর্স ফি হলো গিয়ে 4000 টাকা, তবে আমরা 50% ছাড়ে 2000 টাকায় ভর্তি নিচ্ছি। এটা খুব সীমিত সময়ের জন্য অফার। যারা ভর্তি হতে চাচ্ছেন আমাদের এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে, এখানে সেন্ড মানি করে আমাদের জব কাউন্সিল পেজে অথবা আমাদের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক দিলেও চলবে। ইনশাল্লাহ দেখা হবে। যারা স্পেশালি এটিওর প্রিপারেশন নিচ্ছেন তাদের সাথে ইনশাল্লাহ লাইভ ক্লাসে দেখা হচ্ছে। কেমন? ওকে, তো আসেন আমরা এরপরে আরেকটা প্রশ্ন যদি চলে যাই। শি ডিড নট বাই ইট, শি ডিড নট বাই ইট, এই যে আমরা এটা একটা বাক্য দেখতে পাচ্ছি, দ্য প্রাইস ওয়াজ সো হাই। আচ্ছা, আপনি যখন দেখবেন দুটো বাক্য আছে এবং দুটো বাক্যের মাঝখানে আমাদেরকে একটা কনজাংশন লিখতে বলা হচ্ছে, এখানে লেখা আছে অলদো, ডেসপাইট, বিকজ অফ, এরকম সিচুয়েশনে আপনারা যদি কখনো পড়েন তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। একটা চমৎকার রুল আছে, আপনাদের সাথে শেয়ার করি আমি রুলটা। দেখেন এখানে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে অ্যাজ, সিন্স অ্যান্ড বিকজ। আমি মজা করে বলতাম বিকজ। এই অ্যাজ, সিন্স, বিকজ স্যার প্রিন্টেড লেকচার শিট অথবা বই দিবেন। ভাই আমরা প্রিন্টেড লেকচার শিট দিতে পারছি না, আমরা এইবার আর কি আপাতত সফট কপি দিচ্ছি আপনাদেরকে, মানে পিডিএফ দিচ্ছি আর কি। ইনশাল্লাহ আমরা জানুয়ারি থেকে প্রিন্টেড কপি দিব, আমাদের কাজ চলতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই যে অ্যাজ, সিন্স, বিকজ, এই যে 3টা লিঙ্কিং ওয়ার্ডস, আরো অনেকগুলো আছে বাট আমি এটা সমধর্মী হয় এগুলো দিয়ে লিখছি। দেখেন এই 3টা লিঙ্কিং ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে যেহেতু, আবার এই 3টার বাংলা অর্থই হলো কারণ। মজার ব্যাপার, আপনি বলতে পারেন যে ভাই আমি কখন যেহেতু বলবো আর কখন কারণ বলবো। যদি অ্যাজ, সিন্স বা বিকজ দিয়ে বাক্য শুরু হয় সেক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য কেস যেহেতু মিনিং লিখবো, আর যদি মাঝখানে থাকে অ্যাজ, সিন্স বা বিকজ তাহলে কারণ বলবেন। এক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব, দেখেন এর সামনে থাকতে পারে একটা ক্লজ এবং এর পেছনে থাকতে পারে আরেকটা ক্লজ। মনোযোগ সহকারে দেখেন, স্পেশালি এগুলো রাইটিং এর ক্ষেত্রে মারাত্মক কাজে লাগে। তো দেখেন এই যে অ্যাজ, সিন্স, বিকজ এর সামনে একটা ক্লজ, পেছনে একটা ক্লজ। যদি সামনের ক্লজটা কারণ প্রকাশ করে
সেক্ষেত্রে পেছনের ক্লজটা ফলাফল প্রকাশ করবে। অন্যদিকে যদি অ্যাজ সিন্স বিকজ এর সামনের ক্লজটা ফলাফল প্রকাশ করে তাহলে পরের ক্লজটা কারণ প্রকাশ করবে। হ্যাঁ, নর্মালি অ্যাজ সিন্স বিকজ যুক্ত ক্লজটা একটা কারণ প্রকাশ করে, যেটা পরের ক্লজে বা আগের ক্লজে গিয়ে ফলাফল প্রকাশ করতে পারে বা প্রকাশ করা হয়। এক্ষেত্রে যেটা মাথায় রাখবেন আপনি দেখেন, সেটা হলো এই অ্যাজ সিন্স বিকজ এর সামনের ক্লজটা যদি পজিটিভ কোনো ধারণা আপনাকে দেয় তাহলে ডেফিনেটলি এর পরের ক্লজটাও পজিটিভ ধারণা দেবে। আর যদি এরকম হয় অ্যাজ সিন্স বিকজ এর আগের ক্লজটা নেগেটিভ কোনো ধারণা দিচ্ছে তাহলে ড্যাম শিওর থাকেন পরের ক্লজটাও আপনাকে নেগেটিভ ধারণা দিবে। এভাবে আপনি যদি পড়েন তাহলে আপনার রিটেন সহ কভার হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট একটা বা দুটো আমি এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবেন। এক্সাম্পলের সমার্থক শব্দ হচ্ছে ভিজ, আর অনেক আছে যেমন ইনস্ট্যান্স ইত্যাদি। তো ধরেন আমি একটা বাক্য লিখলাম এরকম যে সিন্স রানা স্টাডিড হার্ড। যেহেতু রানা কঠোর পড়াশোনা করেছিল, ধরে নেন আমরা 9-10 যে কমপ্লিটিং সেন্টেন্স শিখেছি সেভাবে যদি আপনাকে একটা কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া হয় তাহলে আপনি দেখতে পাচ্ছেন, আপনি জানেন যে ভাই অ্যাজ সিন্স বিকজ এটা যদি বাক্যের প্রথমে থাকে তাহলে বাংলা হয় যেহেতু, আর যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে হয় কারণ। তাহলে এটা প্রথমে থাকার কারণে আমরা অ্যাজ বা সিন্সের বাংলা বলবো যেহেতু। তাহলে এতটুকু কি আসতেছে, যেহেতু রানা কঠোর পড়াশোনা করেছিল। তাহলে এই যে রানা কঠোর পড়াশোনা করছে ভাই, এটা কি পজিটিভ কথা নাকি নেগেটিভ কথা? রানা যে কঠোর পড়াশোনা করেছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? একটা মানুষ কঠোর পড়াশোনা করছে এটা তো নেগেটিভ না বাবা, এটা পজিটিভ। তাহলে এইবার আপনাকে পরের যেই কমপ্লিটিং সেন্টেন্সটা, স্পেশালি এটা 8, 9, 10-এ আসে, এখন 8-এ আছে কিনা আমি জানি না, সেক্ষেত্রে দেখেন কমপ্লিটিং সেন্টেন্স যারা মুখস্থ করেন তাদের জন্য এটা একটা মানে সুপার ওয়ে হইতে পারে। মুখস্থ না করেও আপনি খুব ইজিলি যে কোনো বাক্যকে কমপ্লিট করতে পারবেন। তাহলে খেয়াল করেন এই যে রানা স্টাডিড হার্ড, এটা একটা পজিটিভ কথা। এবং দেখেন রানা কঠোর পড়াশোনা করেছিল, তাহলে আমরা এটা বুঝতেছি এটা একটা কারণ। তার মানে কঠোর পড়াশোনার কারণটা পজিটিভ, তাহলে আমাদেরকে এমন একটা ফলাফল লিখতে হবে যেইটা অবশ্যই পজিটিভ হবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু রানা কঠোর পড়াশোনা করেছিল সেহেতু হি গট A+। তাহলে দেখেন এই যে রানা A+ পেয়েছে, এটা একটা পজিটিভ দিক, সে কঠোর পড়াশোনা করেছিল, এটাও একটা পজিটিভ দিক। এখন আমি কিন্তু চাইলে এটাকে উল্টেও লিখতে পারতাম। তাহলে উল্টে লিখলে কি হইতো, আমরা এইভাবে লিখতাম। তো প্রথমে রানা লিখেছিলাম বলে এখানে হি লিখেছি, আমি এবার হিটারের সামনে এনে রানা বানাই ফেললাম, রানা গট A+, রানা A+ পেয়েছিল। এবার আমি সিন্সটাকে পেছনে লিখছি, সিন্স হি স্টাডিড হার্ড। তার মানে বাবা দেখেন রানা A+ পেয়েছিল। এইবার এখানে যেহেতু বলেছি, বাট আমাকে এখানে বলতে হচ্ছে কারণ সে কঠোর পড়াশোনা করেছিল। তাহলে এই যে দেখেন তার ফলাফলটা পজিটিভ, তার কারণটাও পজিটিভ। এইভাবে আপনার যদি আগের অংশ নেগেটিভ থাকে পরের অংশ নেগেটিভ হবে। এখন ধরে নেন আমি একটা বাক্য লিখছি, এটা ধরেন আমরা এইভাবে লিখছি, যেমন Hannah couldn't attend the class, she was sick। তাহলে আমরা বুঝতে পারছি Hannah couldn't attend the class, Hannah ক্লাসে অ্যাটেন্ড করতে পারে নাই, কি কথা, নেগেটিভ কথা। তো সে অসুস্থ ছিল, একটা মানুষ অসুস্থ ছিল এটা তো পজিটিভিটি বোঝায় না, তার শারীরিকভাবে সে অসুস্থ ছিল, সো এটা নেগেটিভ বিষয় বোঝাচ্ছে। এই যে দেখেন আগেরটাও নেগেটিভ পরেরটাও নেগেটিভ। এখন আপনারা যদি বলে যে দাদা এটা যুক্ত করেন দেখি, তো যুক্ত কিরাম করে করবেন, সিরাম করে করা যায়। আগেরটা পজিটিভ পরেরটা পজিটিভ, আগেরটা নেগেটিভ পরেরটা নেগেটিভ, অ্যাজ সিন্স বিকজ। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাজ বা সিন্স। এই হলো গিয়ে ঘটনা। আপনি এইটা যদি মাথায় রাখেন তাহলে খাতা ইনশাল্লাহ কোপায় দিতে পারবেন। এইবার একটু আসেন তো দাদা, এই যে দেখেন আমরা কি দেখলাম, she did not buy it, সেইটা কেনে নাই। তাহলে কিনতে পারে নাই, কিনে নাই, নেগেটিভ কথা বোঝাচ্ছে। the price was too high, the price was so high, প্রাইস বা দাম অনেক বেশি ছিল। এখন দেখেন দাম অনেক বেশি ছিল, আমার নাগালের বাইরে ছিল, এটা তো অবশ্যই নেগেটিভ কথা। এই যে দুটো নেগেটিভরে যুক্ত করার জন্য কিটা থাকে, অ্যাজ সিন্স বিকজ আছে। এই যে বিকজ অফ কিন্তু লেখা যাবে না, ঠিক আছে, কারণ বিকজ অফ এর পরে বসে ফ্রেজ, ডেসপাইটের পরে বসে ফ্রেজ, আর অলদো এবং বিকজের পরে বসে ক্লজ।
এগুলোকে আমরা কোনো একটা ক্লাসে আপনাদের সাথে চেষ্টা করবো আলোচনা করার। ক্লজ মার্কার অ্যান্ড ফ্রেজ মার্কার নাম আছে আর কি। হ্যাঁ, এগুলো দেখবেন স্পেশালি যারা ব্যাংক জবের এক্সাম দেন তাদের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ আর কি। তো দেখেন এই বিকজ এর পরেও বসে ক্লজ। তো আপনারা মনে হয় জানেন ক্লজ হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট আর ভার্ব থাকে। এখন দেখেন তো এই গুচ্ছটাতে সাবজেক্টও আছে ভার্বও আছে, তার মানে এটা একটা ক্লজ। তার মানে আমি দেখেন ডেসপাইট এবং বিকজ অফ আগে বাদ দিয়ে দেবো। এবার বাকি থাকলো কি বাবা, অলদো। তো মজার বিষয়টা হচ্ছে দেখেন, মজার বিষয়টা হচ্ছে গিয়ে এই যে অলদো, আমি আর একটু চিকন করে লিখি, অলদো, দো এবং আরেকটা ওয়ার্ড আছে অলবেইট। এই অলবেইট ওয়ার্ডটার সাথে আমাদের অনেক ভাই বোনেরা পরিচিত না। দেখেন এর আগেও বসে একটা ক্লজ, এর পরেও বসে একটা ক্লজ, বাট দ্য ডিফারেন্স ইজ হিয়ার দ্যাট, আচ্ছা আগের অংশটা যদি কারণ বোঝায় পরের অংশটা ফলাফল। সিমিলারলি আগের অংশটা যদি ফলাফল বোঝায়, বাবা খেয়াল করেন আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদের যখন কোনো টপিক বোঝাই এইভাবে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, এতে করে ইনশাল্লাহ আপনার জনম জনমের জন্য এটা কাভার হয়ে যাবে। এক্ষেত্রে পরের অংশটা হয় কারণ। এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে গিয়ে এই দো অল দো বা অলবেইট এটার বাংলা হলো যদিও। এক্ষেত্রে দেখেন যদি ফলাফলটা পজিটিভ হয় তাহলে দো অল দো বা অলবেইটের কারণটা নেগেটিভ হয়, আবার যদি ফলাফলটা নেগেটিভ হয় তাইলে কারণটা পজিটিভ হয়। তার মানে দেখেন আমরা দেখেছিলাম অ্যাজ সিন্স বিকজ হচ্ছে এমন এক ধরনের লিঙ্কিং ওয়ার্ডস যার কাজ হচ্ছে দুটো সমধর্মী আইডিয়াকে যুক্ত করা। হাউএভার দো অলদো এবং অলবেইট এর কাজটা হচ্ছে ঠিক বিপরীতধর্মী দুটো আইডিয়াকে যুক্ত করা। এগুলো রিটেনে মারাত্মক কাজে লাগে, ইভেন আপনি স্পিচ দিচ্ছেন তখনও কাজে লাগবে। হ্যাঁ, রাইটিং এটা কিন্তু মারাত্মক কাজে লাগে বাবা। তাহলে আসেন আমি একটা উদাহরণ দেই। যেমন দেখেন আমি এভাবে বলতে পারি অলদো, যদিও, হি স্টাডিড হার্ড, যদিও সে কঠোর পড়াশোনা করছে। এই কঠোর পড়াশোনা করা পজিটিভ কথা। এইবার আপনারা যদি বলে মামা তুমি এটারে কমপ্লিটিং সেন্টেন্স বানাও, তাহলে এখানে আপনারা এমন কিছু একটা নেগেটিভ লিখতে হবে, যা মানে এমন একটা অর্থ মানে তথ্য দিতে হবে যেটা নেগেটিভ হবে। তাহলে একটা লোক যদিও কঠোর পড়াশোনা করছে তারপরেও হি ফেইলড, সে অকৃতকার্য হলো। এই যে দেখেন নেগেটিভ, এই নেগেটিভ মানে কিন্তু নট যুক্ত বাক্য না। তার মানে আমরা যেটা বুঝতেছি দো অলদোর কাজ হচ্ছে দুটো অপোজিট আইডিয়াকে যুক্ত করা। তাহলে দেখেন এই যে সে কিনতে পারে নাই নেগেটিভ, দামও বেশি ছিল এটাও নেগেটিভ, তার মানে অলদো আসার প্রশ্নই নাই। কারণ অলদো হলে হতো একটা পজিটিভ আর একটা নেগেটিভ, কিন্তু বিকজ এটা কারেক্ট কেন, কারণ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটাই নেগেটিভ। তাহলে দুটো নেগেটিভ আইডিয়াকে যুক্ত করার কাজ কার, অ্যাজ সিন্স বা বিকজের। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। রায়হান কবির ভাই, স্যার ইউর ক্লাস ইজ রিয়েলি ট্রিমেন্ডাস, আই অ্যাটেন্ডেড ইউর ক্লাস ডিরেক্টলি ইন মৌলভীবাজার বিসিএস কনফিডেন্স ব্রাঞ্চ। ধন্যবাদ রায়হান কবির ভাই, জাজাকাল্লাহ। 2019-এর পরে সম্ভবত আমার আর কখনোই আপনাদের মৌলভীবাজারে যাওয়া হয় নাই। আবার গেলে ইনশাল্লাহ আপনার বাসায় দাওয়াত নেব বা আপনার এলাকায় একসাথে চা খাইতে যাব। এই হলো গিয়ে ঘটনা। দেখেন হয়তো আমরা একটা প্রশ্নে অনেক সময় নিয়েছি, বাট আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে একটা প্রশ্ন এমনভাবে দেখায় দিতে যাতে এই রিলেটেড সে 100 প্রশ্ন আসুক বা 1000 প্রশ্ন আসুক খুব ইজিলি কভার করতে পারে। ওকে, আচ্ছা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তাহলে আসেন আমরা এবার পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা এইবার দেখেন এখানে বলা হচ্ছে ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ। ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ। আহা, আমাদের টাইপিস্ট ভাই এখানে বাংলা বাক্যটা লিখতে ভুলে গেছে। রাহিমা আক্তার রুনা, মাত্র ক্লাসে আসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রকি ভাই, প্রিয় স্যার। এরপরে 2টা ভালোবাসা, ধন্যবাদ ভাই। হ্যাঁ আপনাকেও 200 ভালোবাসা অবিরাম। আচ্ছা দেখেন এখানে বাংলাটা লেখে নাই, এটা আমি বাংলাটা লিখে দিচ্ছি। তার সকল প্রচেষ্টা বা তার সব প্রচেষ্টা বিফলে গেল। এই বাক্যের অনুবাদ আপনারা ইংরেজিতে করে দেন। আমাদের রায়হান কবির ভাই বলছেন
রোজিনা বলছেন এ হবে, রায়হান কবির ভাই বলছেন এ হবে। আচ্ছা, কোনটা হবে? এ। আচ্ছা, তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি অল হিজ এফর্টস, তার সকল প্রচেষ্টা, এফর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, ended in smoke, all his efforts ended in the smoke, in a smoke, by the smoke। আচ্ছা, এখানে মাথায় রাখবেন এটা হলো মূলত একটা ফ্রেজ, সেটা হচ্ছে গিয়ে end অথবা to end in smoke, এর মানে হলো অঙ্কুরে বিনষ্ট হওয়া। এই অঙ্কুরে কেমনে লেখে? হ্যাঁ, আমি তো বাংলা বানানো ইদানিং জাহাজ হয়ে গেছি। অঙ্কুরে বিনষ্ট হওয়া বা শুরুতেই ব্যর্থ হওয়া, শুরুতেই ব্যর্থ হওয়া। তাহলে দেখেন এই যে টু এন্ড, এটা পাস্ট টেন্সে গেলে এন্ডেড ইন স্মোক হবে, যদি কন্টিনিউয়াসে লেখেন তাহলে এন্ডিং হবে, এরকম আর কি। আমাদের একটু বলার সুযোগ দিয়ে তারপর আনসার দিবেন স্যার প্লিজ, রায়হান কবির ভাই। ওকে ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। তরিকুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তরিকুল ভাই, অনেকদিন পরে আপনারা দেখলাম ভাইজান। আচ্ছা, তাহলে ডেফিনেটলি আমাদের উত্তর হচ্ছে এ, ডেফিনেটলি আমাদের উত্তরটা হচ্ছে এ, অপশন এ। ওকে, আচ্ছা, আশা করি বোঝা যাচ্ছে বাবা, না বুঝলে বলবেন, না বুঝলে বলবেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা এবার পরের প্রশ্নে জাম্প করি। এইবার দেখেন বলা হচ্ছে যে নিচের হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রাইট স্পেলিং, নিচের কোন বানানটা কারেক্ট। আচ্ছা, এইখানে দেখেন কিছু বানান আসে যেগুলো আঞ্চলিক জায়গা থেকে আসে, আঞ্চলিক, হ্যাঁ, এগুলো আসলে আপনি নর্মালি ইংরেজির সাথে মিলাতে পারবেন না। কিছু আসে আপনার ল্যাটিন থেকে, কিছু আসে গ্রিক থেকে, কিছু আসছে আপনার ফরাসি থেকে, ফ্রান্স থেকে। ওকে, আচ্ছা, রায়হান কবির ভাই বলছেন আনসার ডি হবে, রাহিমা আক্তার ডি, রোজিনা বলছেন ডি। আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন এই প্রশ্নটা কিন্তু এই যে সহকারী উপজেলা ও থানা শিক্ষা অফিসার 2015-তে আসছে, নিচের কোনটা কারেক্ট স্পেলিং, তাই না? আচ্ছা, দেখেন তো এটা আপনার একটু মুখস্থ রাখতে হবে। আমরা জানি যে সুনামি, এই সুনামি আপনি যখন লিখবেন তখন আপনাকে এক্সট্রা ভাবে একটা টি লিখতে হবে। হ্যাঁ, যেমন আমরা যখন বায়োলজি পড়তাম আমাদেরকে টেরিস গাছ পড়াতো এইভাবে, আমরা পড়তাম এই যে পি টেরিস। এরপরে দেখেন আরেকটা শব্দ আছে নেমোনিক, নেমোনিক। এই নেমোনিকে দেখেন এম আছে একটা, তারপরে এমটারে যদি বাদ দেন যে নেমোনিক। ওকে, যেমন আপনি সাইকোলজি যদি পড়েন, এই যে আমরা ছোটবেলায় এটাকে এইভাবে পড়েছি, পিছে চলো যাই, সাইকোলজি। তারপরে আপনারা কিভাবে পড়েছেন আমি জানি না স্যার, আমাদের জন্য একদম করে আরো বেশি বেশি ক্লাস নেবেন, আটমোস্ট রিকোয়েস্ট। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, প্রতিদিন আমরা রাত্রে 8টায় অথবা 9টায় লাইভে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, প্রতিদিনই আমাদেরকে 8টা বা রাত 8টা বা রাত 9টায় আমাদেরকে লাইভে পাবেন। আর যদি আমাদের শিক্ষকরা ফ্রি থাকে সেক্ষেত্রে আমরা দুপুর 12টা কিংবা দুপুর বিকাল 3টা আর কি। হ্যাঁ, এখন তো দুপুর বিকাল একাকার হয়ে গেছে। আচ্ছা, যেমন দেখেন আমার মনে আছে ওই যে কোশ্চেনেয়ার, এই বানানটা আমাকে এক ভাই শিখাইছিল এইভাবে, মনে রাখবি প্রশ্ন নাই রে, এভাবে বলছিল, প্রশ্ন নাই রে, তাহলে তোর মনে থাকবে। আমার এক ভাই বলছিল আর কি, তাহলে কিভাবে লিখবি প্রশ্নের ইংরেজি কি? কোশ্চেন, এইভাবে লিখবে কোশ্চেন। এই যে লিখলাম কোশ্চেন, তারপরে নাই বাংলিশে লিখবেন এন এ আই। তাহলে দেখেন এই কোশ্চেনের জন্য এন আছে কিন্তু, আবার নাইয়ের জন্য এন এ আই, নাই। এবার রে, এই যে কোশ্চেন নাই রে হয়ে গেছে কোশ্চেন এয়ার, কোশ্চেন নাই রে হয়ে গেছে কোশ্চেন এয়ার। ইংলিশ ক্লাস রাখবেন স্যার, কারণ আপনাকে দেখলে উৎসাহ পাই। ধন্যবাদ রাহিম আক্তার রুনা, ইনশাল্লাহ বাবা। এরপরে দেখেন এই যে অ্যাসাসিনেশন, হ্যাঁ, এই অ্যাসাসিনেশনটা আমাকে আমার এক ছোট ভাই শিখাইছিল যে ভাই আপনি এইভাবে মনে রাখবেন, অ্যাস মানে গাধা, আরেকটা অ্যাস মানে আরেকটা গাধা, গাধা এর উপরে আরেকটা গাধা, তার উপরে আমি, আর আমার উপরে পুরা জাতি। এভাবে আমারে বলছিল যে ভাই কিভাবে মনে রাখবেন, এই অ্যাস মানে গাধা,
আর একটা অ্যাস মানে আরেকটা গাধা, আই মানে আমি, তাহলে আমার গাধার উপরে গাধা, তার উপরে আমি, আর আমার উপরে পুরা জাতি। তো এইভাবে আপনারা যদি মানে ইউটিউবে বা গুগলে সার্চ দেন, এরকম অনেক ছন্দে ছন্দে বা আনন্দে আনন্দে কিভাবে স্পেলিং মনে রাখা যায়, এরকম অনেক টেকনিক পাওয়া যাবে। আপনারা না পেলে আমাদেরকেও নক দিতে পারেন, আমরা চেষ্টা করব পরের কোনো একটা ক্লাসে এসে এইভাবে আপনাদেরকে ছন্দে ছন্দে বা নেমনিক পদ্ধতিতে যাতে ভোকাবুলারি শিখতে পারেন সেই জিনিসটা জানানোর, ইনশাল্লাহ। ওকে, তাহলে যাক, আমাদের এটা হয়ে গেছে। টি সুনামি, টিটা এখানে সাইলেন্ট থাকবে আর কি। এবার আসেন, দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স উইল বি, নিচের সেন্টেন্সে রাইট ফর্ম অফ ভার্বটা কি হবে? আচ্ছা, এটা আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন, দেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এটা আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন, দেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ট্রাই করেন A B C D, আপনার কাছে কি মনে হয় কোনটা কোনটা কারেক্ট? একটু চেষ্টা করেন। এই যে আমাদের আম্মাজান রাহিমা আক্তার রুনা বলছেন ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন রায়হান কবির ভাই বলছেন সিঙ্গিং লাউডলি। মাশাআল্লাহ, রাহিমা আক্তার, রোজিনা রোজ, রায়হান কবির, পারভেজ আহমেদ ভাই, রকি শেখ। আরে বাবা, আপনারা তো সব বস। আসেন আপনাদেরকে একটা সুপার টেকনিক শিখায় দিই, তাহলে আপনার চাকরির পরীক্ষায় আসা অনেক কিছু ইনশাআল্লাহ খুব ইজিলি কভার করতে পারবেন। এখান থেকে মোটামুটি ভাবে একটা প্রশ্ন থাকে। মৃণাল দাশগুপ্ত ভাই বলছেন গোয়িং। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে চাকরির পরীক্ষায়, খেয়াল করেন, চাকরির পরীক্ষায় জেরান্ড থেকে প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো খুব ইজিলি আমরা কিভাবে কভার করতে পারি সেটা দেখে নেই। তো দেখেন, আপনি মাথায় রাখবেন শুরু করা, এরপরে মাথায় রাখবেন শেষ করা, শেষ করা, এরপরে মাথায় রাখবেন পছন্দ করা, এরপরে মাথায় এবং খাতায় রাখবেন অপছন্দ করা। দেখেন, এই যে শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর সমার্থক ইংরেজি শব্দ আপনি শিখে রাখবেন। সমার্থক ইংরেজি শব্দ আপনি শিখে রাখবেন। তো কি শিখে রাখবেন? শুরু করার ইংরেজি কি? শুরু করার ইংরেজি আমরা জানি স্টার্ট। এরপর আপনি বলতে পারেন বিগিন, এরপর আপনি বলতে পারেন কমেন্স, এরপর আপনি বলতে পারেন ওপেন। এখন বলতে পারেন ভাইয়া ওপেন মানে তো খোলা। আমি যদি আপনাকে বলি, দেখেন তো, আই উইল ওপেন আ শপ, আমি একটা দোকান খুলবো, তার মানে কি আমি দোকান খুলে আর জীবনে সে দোকান চালাবো না, চালাতে থাকবো। ওপেন শব্দটা দিয়ে অনেক সময় কিন্তু আপনার এই শুরু করাই বোঝায়। এরপরে দেখেন, আপনি বলতে পারেন ইন অগুরেট, মানে উদ্বোধন করা। এরপরে আপনি বলতে পারেন অরিজিনেট। দেখেন সবগুলো হচ্ছে শুরু করার সমার্থক শব্দ। এইবার আসেন শেষ করা। আজকে শেষ করার সানডে মানডে ক্লোজ করে দেব। শেষ করা আমরা বলতে পারি স্টপ, মানে শেষ করা। ওকে, আমরা বলতে পারি ফিনিশ মানে শেষ করা। আমরা বলতে পারি এন্ড, হ্যাঁ, অনেকে ইন্ড বলি, এন্ড, এন্ড মানেও শেষ করা, আবার এন্ড মানে প্রান্তও হতে পারে বাবা, হ্যাঁ। এরপরে দেখেন, আপনি বলতে পারেন কমপ্লিট, কোনো কিছুকে কমপ্লিট করে ফেলছি মানে এটা শেষ হয়ে গেছে। ওকে, এরপর আপনি বলতে পারেন টার্মিনেট, টার্মিনেট। আপনারা যারা হলিউডের মুভি দেখেন, টার্মিনেটর 1, 2, 3 মুভি হয়তো দেখছেন, হ্যাঁ, টার্মিনেট, এরকম করে আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে আসছে দেখেন আবার পছন্দ করা। তা মনি, এ পছন্দ করার ইংরেজি কোনটা? পছন্দ করার ইংরেজি আপনি বলতে পারেন লাইক, পছন্দ করা। ওকে, একদম 100% সমার্থক হতে হবে এরকম না, আমরা একটু চেঞ্জ করে বলতে পারি। এ দেখেন, লাইক মানে পছন্দ করা, আবার বলতে পারেন লাভ মানেও পছন্দ করা। এখন দেখেন ভাই, যেটারে আপনি ভালোবাসেন না সেটারে কি আপনি পছন্দ করবেন? করবেন না। এরপর দেখেন, আপনি বলতে পারেন অ্যাডোর, এই অ্যাডোর মানে হলো আদর বা ভালোবাসা। ওকে, তারপর আপনি বলতে পারেন এনজয়, এনজয় মানে হলো উপভোগ করা। এখন বলেন তো, যে জিনিসটা আপনার পছন্দ হয় না বা যারা ভালোবাসেন না, তাকে কি কোনোভাবে উপভোগ করা সম্ভব? সম্ভব না। ওকে, এইভাবে আমরা মনে রাখতে পারি। এইবার অপছন্দ করা। এখন দেখেন তো, লাইকের বিপরীত হচ্ছে কি? ডিসলাইক। এরপরে লাভের বিপরীত বলতে পারেন হেইট, আবার বলতে পারেন ডিটেস্ট, বলতে পারেন অ্যাবহর। ওকে, এরপরে বলতে পারেন, দেখেন আমরা যে জিনিসটার চরম পর্যায়ের অপছন্দ করি এবং যেটা দেখলে চরম অপছন্দ করার কারণে মাথা গরম হয়ে যায় এবং অবশেষে আমরা মাইন্ড খাই, মানে মন খারাপ করি বা রাগ করি,
এই যে দেখেন যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পরে আপনি যদি আরেকটা ভার্ব পান, তাহলে কোপা সামসু, এটার লগে কোপাইয়া আইএনজি যোগ করবেন। ওকে, তাহলে আপনি মাথায় রাখেন, খুব চমৎকার একটা টেকনিক দেখাই দিলাম, খুব ইজিলি মাথায় থাকবে আপনাদের। সেটা হলো শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা, এইটার শতভাগ সমার্থক এবং কাছাকাছি সমার্থক বা প্রায় সমার্থক শব্দগুলোর পরে সাধারণত আরেকটা ভার্ব থাকলে আপনাকে আইএনজি যোগ করতে হবে। ওকে, যেমন আমি এখানে কয়টা এক্সাম্পল দিচ্ছি। এই যে ভিজ, ভিজ মানে হলো এক্সাম্পল। ধরেন আমি লিখলাম she enjoyed, she enjoyed, এবার আপনাকে গ্যাপে দিয়ে রাখলো সুইম with me, সে আমার সাথে সাঁতার কাটাটা উপভোগ করলো। তাহলে বাবা এই যে এনজয় মানে কি, ডেফিনেটলি বুঝতে পারছেন। এনজয় মানে হচ্ছে গিয়ে উপভোগ করা। উপভোগ কখন করে মানুষ? পছন্দ করলে। তাহলে পছন্দ করার লগে আরেকটা ভার্ব থাকলে কি হয়? আইএনজি যোগ হয়। তাহলে এখানে কি লিখবেন? এই যে সুইমিং, সুইমিং হয়ে গেছে, ইজিলি মনে রাখা যায়। এরপরে ধরেন আমি বললাম ওর ইউ মাইন্ড, ওর ইউ মাইন্ড, এই যে দেখেন মাইন্ড একটা ভার্ব, এরপর আবার একটা ভার্ব দেয়া থাকলো ওর ইউ মাইন্ড সিং আ র‍্যাপ সং। হ্যাঁ, এই উড ইউ মাইন্ড মানে তুমি কি রাগ করবে এরকম না। আমরা যখন কাউকে সাধারণত অনুরোধ করি বা ধরেন না, আপনি আমরা বলেন যে ভাই একটু ধরেন না, আমার ব্যাগটা একটু ধরেন না প্লিজ। হ্যাঁ, এরকম আমরা সাধারণত কাউকে যখন একটু অনুরোধ করতে যাই তখন আমরা উড ইউ মাইন্ড বলি যে ভাই। আবার অনেক ধরনের আমি বললাম যে ভাই চলেন এই সময় এক কাপ চা খেলে কেমন হয়, বা এক কাপ চা খাওয়া যায় কিনা। এই যে আমরা অনেক সময় এরকম অনুরোধ করতে গেলেও উড ইউ মাইন্ড ব্যবহার করি। তাহলে এই যে দেখেন মাইন্ড, মাইন্ড মানে কি অপছন্দ করার মধ্যেই চলে আসছে কিন্তু। তাহলে আমার এখানে লেখা লাগবে কি সিঙ্গিং। ওকে, এখানে আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা জানেন কিনা জানি না, অন্য একদিন আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে দেখেন হি সিংস আ সং, এই বাক্যটা কিন্তু রিডান্ডান্ট বা বাহুল্য দোষে দুষ্ট একটা বাক্য। আপনি কিন্তু হি সিংস আ সং এটা বলতে পারবেন না। আপনার জাস্ট এতটুকু বললেই হবে হি সিংস, সে গান গায়। হ্যাঁ, আ সং বলার দরকার। হ্যাঁ, আ সং বলতে পারেন যদি সামনে একটা অ্যাডজেক্টিভ নেন সং এর সামনে। যেন আপনি বলতে পারেন হি সিংস আ স্যাড সং, সে একটা দুঃখের গান গায়, তার বান্ধবী যখন হাইটটা যায় তার বুক ফাইটটা যায়। হ্যাঁ, এরকম আর কি দুঃখের সং, বাট সে গান গায়, হি সিংস লিখলে এনাফ, এর বেশি লেখা লাগে না। যদি লিখতে চান তাহলে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ নেবেন। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ এটা বুঝে ফেলছেন যে কিভাবে বা কি দেখে আপনি চিনবেন যে কোন ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব আসলে জিরান্ড হয়। এরকম আরো অনেক ভার্ব আছে, বাট চাকরির পরীক্ষায় আসে এইরকম আমি আপনার মোটামুটি সিংহভাগ আপনাকে কাভার করাই দিলাম। ওকে, তো এরকম দেখেন চমৎকার চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স, যেটাই বলেন আপনি যদি জানতে চান, বুঝতে চান, শিখতে চান, মজায় মজায় শিখতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং কষ্ট করে আমাদের এই যে লাইভ ক্লাসগুলো বলেন বা ভিডিওগুলো বলেন বা ছোট ছোট যে শর্ট ভিডিওগুলো দিচ্ছি আমরা, এগুলো একটু শেয়ার করবেন ভাই, আমরা উৎসাহ পাই। ঠিক আছে, তাহলে আসেন এবার আমরা এইটার আলোকে এটিওর একটা প্রশ্ন দেখব। এখানে কি লেখা আছে? উড ইউ মাইন্ড সিং আ সং। হ্যাঁ, সিং আ সং না বললেও চলতো এখানে। তাহলে দেখেন আমরা এখানে কি বলবো যে ভাই একটা গান গেলে কেমন হয়, তুমি কি একটা গান গাইবে? ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেন এই যে মাইন্ড পেয়ে গেছি। আমরা একটু আগে দেখলাম শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা, এরপর একটা ভার্ব থাকলে কি করবেন? কোপাইয়া আইএনজি যোগ করবেন। তাহলে আমরা এখানে ডেফিনেটলি সিঙ্গিং লিখবো। তো ওকে বাবারা, আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন না প্লিজ। আপনারা বুঝতে পারছেন কিনা বা টেকনিকটা কেমন লাগলো একটু কমেন্ট করেন না, আপনাদের কমেন্ট দেখলে একটু ভালো লাগে। একটু কমেন্ট করতে হবে। রাহিম আক্তার রুনা কই গেলেন? রকি ভাই, রায়হান কবির ভাই, তরিকুল ইসলাম ভাই, সানজিদা কই গেলেন আপনারা? আপনাদের তো আর পাই না। হুমায়রা আক্তার, ইয়েস স্যার, ক্লিয়ার ক্লিয়ার, নেক্সট কোশ্চেন প্লিজ। আচ্ছা, পারভেজ ভাই ধন্যবাদ, রায়হান কবির ভাই। আচ্ছা ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এইবার দেখেন আমরা পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। এইখানে বলছে সিইং ইজ। আচ্ছা, এখানে একটা মারাত্মক টেকনিক আছে। রকি শেখ ভাই ধন্যবাদ। এখানে একটা মারাত্মক টেকনিক আছে, এটাকে বলা হয় প্যারালালিজম। এটার নাম হচ্ছে প্যারালালিজম। প্যারালালিজম মানে কি? কিছু জায়গা আছে যেটার আগের অংশ এবং পরের অংশ সেম হয়। ওকে, তো কিছু জায়গা আছে যেটার আগের অংশ এবং পরের অংশ সেম হয়।
যেমন আপনি যদি অ্যান্ড, বাট, অর, TSAN দেন, এছাড়াও আরো আছে যেমন অ্যান্ড, যেমন আপনি বলতে পারেন নট অনলি, বাট অলসো, এরকম আরো অনেক আছে, ডট ডট কমা, ডট ডট অ্যান্ড, ডট ডট ডট, এরকম আরো অনেক আছে, আমি সব লিখলাম না। অ্যাজ সো অ্যাজ, এক্ষেত্রে সাধারণত আগের অংশে যা হয় পরের অংশে তা হয়। এক্ষেত্রে আগে যা পরে তা, অর্থাৎ এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরে অ্যাডজেক্টিভ হবে, এর আগে যদি নাউন থাকে পরে নাউন হবে, এর আগে যদি জিরান্ড থাকে পরে জিরান্ড হবে, এর আগে যদি ইনফিনিটিভ থাকে পরে ইনফিনিটিভ হবে, এর আগে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে পরে প্রেজেন্ট পার্টিসিপল হবে। এটা হচ্ছে গিয়ে চমৎকার একটা বিষয় আর কি বলতে পারেন। তো এইটার মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হলো অনেক সময় এই যে বি ভার্ব দ্বারা যদি সাবজেক্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত থাকে, সেক্ষেত্রে সাবজেক্ট যা, সাবজেক্টিভ কমপ্লিমেন্টটাও তা। ধরে নেন এইটা দেয়া আছে জেরান্ড, তাহলে এর পরেরটাও হবে জেরান্ড। যদি দেয়া থাকে এটা ইনফিনিটিভ মানে 2 + V1, তাহলে এই যে মাঝখানে বিভার্ব, এর পরেও থাকবে ইনফিনিটিভ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি তো এটা বুঝলাম না, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার কি? আমরা গত কয়েকদিন আগে একটা লাইভ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেখানে আমরা বলেছিলাম যে ধরেন আমি লিখলাম রানা টেকস টি, রানা চা খায়, এই সেন্টেন্সে রানা হলো সাবজেক্ট, টেকস এটা হচ্ছে ভার্ব, আর টি হলো অবজেক্ট। কিন্তু আমি যদি বলি রানা ইজ আ স্টুডেন্ট, এই বাক্যটাতে দেখেন রানা সাবজেক্ট, ইজ ভার্ব, কিন্তু স্টুডেন্ট এটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট? কারণ এই বাক্যে রানা মানেই একজন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট মানে রানা। আগের অংশ পরের অংশ যখন সেম হয় তখন ভার্বের পরের অংশটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়। কিন্তু এই বাক্যে দেখেন তো আপনি কি বলবেন রানা মানেই চা, চা মানেই রানা? না, আগের অংশ পরের অংশ আলাদা হলে সাধারণত অবজেক্ট বা এক্সটেনশন হয়, আর আগের অংশ পরের অংশ এক হলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়। তো দেখেন আমরা যখন বলছি সিইং ইজ, এই যে দেয়া আছে সিইং ইজ বিলিভিং, সিইং ইজ বিলিভিং, তার মানে দেখা মানে বিশ্বাস করা, বিশ্বাস করা মানে দেখা। এটারে আমরা আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে বলতে পারি। দেখেন এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম। কিভাবে লিখতে পারতাম? আমরা এটাকে এভাবে বলতে পারতাম, যদি সামনের অংশে এরকম থাকতো টু সি ইজ টু বিলিভ, তাহলে খেয়াল করেন আগের অংশ যদি থাকতো টু সি, তাহলে পরের অংশ হতো ইজ টু বিলিভ, মানে দেখা মানে বিশ্বাস করা। অর্থাৎ এখানে পুরোটা ডিপেন্ড করছে আগের অংশে যা আছে পরের অংশ তাই হবে। বোঝা গেছে কিনা একটু বলবেন? সিরাজাম মুনিরা বিলিভিং, ধন্যবাদ। মৃণাল দাস গুপ্ত ভাই বলছেন সি, রায়হান কবির ভাই বিলিভিং হবে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের এরকম কন্ট্রিবিউশন থাকলে, আপনারা আমাদের সাথে কমেন্ট করলে আমাদের ভালো লাগে। তাহলে বাবা বুঝতে পারছেন তো? এখন অনেকে বলতে পারে যে ভাই এটা যদি এরকম দেয়া থাকতো, কিরকম? ধরে নেন এখানে সিইং নাই, লেখা আছে টু সি ইজ, টু সি ইজ লেখা দেখে আপনি যদি তখন বলতেন বিলিভিং, তাহলে কিন্তু কট খেয়ে যেতেন। তাহলে যদি আগের অংশে থাকতো টু সি ইজ, তাহলে পরে লিখতে হতো টু বিলিভ। ওকে, আশা করি পারবেন, এটা আহামরি তেমন কঠিন কিছু না। আচ্ছা তাহলে আসেন আমরা এবার পরের প্রশ্নে চলে যাই। তো আবার ওই যে বিষয়টা আসছে আর কি, আমরা একটু আগেটা বলছি, এটা আর বারবার না বলি। তো যারা আপনারা এটিওর ক্র্যাশ কোর্স করতে চাচ্ছেন বা এটিওর কোনো কোর্স করতে চাচ্ছেন, তারা আমাদের এই এটিওর কোর্সটাতে যুক্ত হতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সংখ্যক ক্লাস দিচ্ছি, যেটা অন্য কোনো কোচিং দিবে না, বা দিলেও এভাবে ভেঙে ভেঙে আপনাকে করাবে কি না জানি না। এখানে 100 ক্লাস থাকতেছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত 25টা করে। আর ডিটেলস এখানে দেওয়া আছে, আমি আর ব্যাখ্যা করলাম না। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা এবার বলছে দেখেন which is the verb of short। তো শর্ট শব্দটার ভার্ব কি? এন্ড আমরা জানি শর্ট শব্দটা হলো মূলত একটা অ্যাডজেক্টিভ। রাহিমা তরুণা বলছে স্যার আমার কমেন্ট করতে আলসামি নাই স্যার। আচ্ছা আচ্ছা ধন্যবাদ বাবা। আচ্ছা পারভেজ ভাই বলছেন স্যার ক্লাসটা কি শুধু ফেসবুক থেকে দেখা যায় নাকি ইউটিউব থেকেও দেখা যায়? না ভাই, আমরা ফেসবুক থেকেই দিচ্ছি, পরবর্তীতে আমরা আমাদের ইউটিউবে
অনেক সময় পোস্ট করি, অনেক সময় এটা পোস্ট করি না, এই আর কি। আচ্ছা দেখেন, মাথায় রাখবেন যে কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভগুলোর শেষে ইএন যোগ করলেই সেটা ভার্ব হয়ে যায়। আবার কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভগুলোর আগে ইএন যোগ করলে সেটা ভার্ব হয়ে যায়। এইটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। এখন বলতে আপনি এইভাবে ফিক্সড করে বলতে পারবেন না যে ভাইয়া কোনটার আগে আর কোনটার পরে। এটা আসলে অনেকটা মুখস্থ বিদ্যার মতোই আর কি। যেমন দেখেন যে শর্ট যে অ্যাডজেক্টিভটা, এটার ক্ষেত্রে ইএনটা পরে বসে, তাহলে শর্টেন মানে হলো, শর্ট মানে ছোট, শর্টেন মানে ছোট করা, খাটো করা, সংক্ষিপ্ত করা। ওকে। আবার দেখেন আমরা জানি লার্জ মানে হচ্ছে বড়, তাহলে এখন হওয়া উচিত ছিল লার্জেন, কিন্তু লার্জেন হবে না, এটা হবে এনলার্জ। হ্যাঁ, অনেকে ইন বলে, এটা ইন না কিন্তু এনলার্জ। এনলার্জ মানে বর্ধিত করা, বাড়ানো বা বড় করা। কেমন? এই তো মাশাআল্লাহ, যাক থ্যাংক ইউ। তাহলে এটা মাথায় রেখেন আর কি, পারবেন ইনশাল্লাহ। এইবার আসেন এই যে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ওয়ার্ড। এইখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। সমস্যা হলো গিয়ে এই প্রশ্নে যে 4টা অপশন দেয়া আছে, এই 4টা অপশন অল রং। 4টা অপশনই ভুল। বলতে পারেন ভাই 4টা অপশন ভুল হলে কি করব? 4টা অপশন ভুল হলে আপনার আনসার দাগানোর দরকার নাই, দাগাবেন না, অপশন 4টাই রং। ঠিক আছে? দেখেন এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, যে বিভার্বগুলো আমি নোটে লিখে দিই। হ্যাঁ, মাথায় রাখবেন, বিভার্বগুলো অথবা বলতে পারেন টু বি ভার্বগুলো হচ্ছে মূলত 2 রকমের হয়। হ্যাঁ, এটা বাংলাদেশের অনেক বইয়ে মানে অনেক বই কি আপনি 90% বই বা 99% বই তথ্য পাবেনই না। একটাকে বলা হয় টাইমলেস টু বি, ভার্ব, আর একটা হলো টাইম বেসড টু বি ভার্ব। টাইমলেস টু বি এবং টাইম বেসড টু বি। টাইমলেসের মধ্যে আপনার আছে প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সে পাচ্ছেন ওয়াজ, ওয়ার, ফিউচার টেন্সে পাচ্ছেন শ্যাল বি, উইল বি। এটা যে প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। অন্যদিকে যেটা টাইম বেসড, এখানে আপনি প্রেজেন্ট টেন্সে পাচ্ছেন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ফার্স্ট টেন্সে পাচ্ছেন আপনি হ্যাড বিন, এবং ফিউচার টেন্সে আপনি পাচ্ছেন শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আমি শ্যাল হ্যাভ বিন লিখলাম না, বর্তমানে শ্যালের ব্যবহার নাই বললেই চলে, উইল হ্যাভ বিন। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই টাইমলেস আর টাইম বেস তো জীবনও শুনি না, এটা কি জিনিস? জি, আপনারা শোনানো হয় নাই, এই জন্যই তো সমস্যা। ওকে। আবার স্যার যদি 2টা উত্তর থাকে কি করব? 2টা উত্তর থাকলে যেটা মানে যেটা মোস্ট পারফেক্ট সেটা দিবেন। যদি 2টাই পারফেক্ট হয় সেক্ষেত্রে যে কোনো একটা দিতে পারেন। হ্যাঁ, এরকম প্রশ্ন করাই উচিত না, যারা করে এরা বেকুব, বুঝছেন, এরা জন্মের বেকুব, করাই উচিত না। যেমন 46তম বিসিএস এই কাজ করছে। এখন দেখেন, মাথায় রাখবেন, টাইমলেসে সময় থাকে না, থাকলেও সময়ের ব্যাপ্তি থাকে না। আর এখানে টাইম বেস যেটা, এখানে মাথায় রাখবেন সময়ের ব্যাপ্তি থাকে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের অনেক ভাই বোন আছে এই বিভার, বা অনেক টিচারও আছেন যারা বিভার যে 2টো টাইপের হয় এটা অনেকে জানেন না। অনেক টিচারদেরও সেম সমস্যা, আমার এই সেম সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ আমি এটা ওভারকাম করতে পেরেছি। তো দেখেন, আচ্ছা আমি এখানে লিখে দেখাই আপনাদেরকে। যেমন ধরেন আমি যদি বলি যে আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আবার দেখেন আমি যদি বলি আমি সৎ, এভাবে কেউ বলে না, তারপর আমি বললাম আই এম অনেস্ট। এরপর আমি যদি বলি আমি এখানে আছি বা আমি ঢাকায় আছি, ঢাকায় আছি কিভাবে? আই এম ইন ঢাকা, আই এম ইন ঢাকা। আচ্ছা দেখেন তো বাবা,
এই যে আমি একজন শিক্ষক, আপনি বুঝতেছেন আমি একজন শিক্ষক, কিন্তু এখানে আমি সময় দিই নাই। আমি বলি নাই যে আমি 10 বছর যাবত শিক্ষক, আমি 2013 সাল থেকে একজন শিক্ষক। এখানে দেখেন আমি সৎ, আমি এখানে বলি নাই আমি বর্তমানে সৎ, এটা বলছি, বাট এখানে সময়ের ব্যাপ্তি পাচ্ছেন না। আমি কি ছোটবেলা থেকে সৎ, নাকি আমি যেদিন চাকরিতে জয়েন করছি সেদিন থেকে সৎ, নাকি যেদিন শিক্ষক হয়েছি সেদিন থেকে সৎ? সময়ের ব্যাপ্তি দেই নাই। আবার দেখেন আমি বললাম আমি ঢাকায় আছি, আই মিন ঢাকা, আই এম হিয়ার, আই মিন দিনাজপুর। আমি এটা পাস্ট টেন্সে বলতে পারতাম আই ওয়াজ আ টিচার, আই ওয়াজ অনেস্ট অ্যান্ড আই ওয়াজ ইন ঢাকা। আমি ফিউচার টেন্সে বলতে পারি আই উইল বি আ টিচার, আই উইল বি অনেস্ট, এবং আমি বলতে পারি আই উইল বি ইন ঢাকা। আমি একজন শিক্ষক হব, আমি সৎ হব, আমি ঢাকায় থাকবো। আমি একজন শিক্ষক ছিলাম, পাস্ট টেন্সে হলে আমি শিক্ষক ছিলাম, সৎ ছিলাম, আমি ঢাকায় ছিলাম। এখন দেখেন এই জায়গাগুলোতে সময় নাই, কিন্তু আমি যদি এইভাবে বলি যে আমি 2013 সাল থেকে একজন শিক্ষক, বা আমি 2007 সাল থেকে একজন শিক্ষক, আমি যদি এটাকে এইভাবে বলি আই অ্যাম আ টিচার সিন্স 2007, এই যে আমি পাঁচটা খাবো। আবার আমি যদি বলি আই অ্যাম অনেস্ট সিন্স মাই চাইল্ডহুড, আমি আমার বাল্যকাল থেকে সৎ। এরপরে আমি যদি বলি আই অ্যাম ইন ঢাকা, এগুলো কিন্তু রং, হ্যাঁ এগুলো কিন্তু রং, আই মিন ঢাকা সিন্স 2009, আমি 2009 সাল থেকে ঢাকায় আছি, ধরুন আমি এটা বললাম। এবার গিট্টুটা লাগছে কোন জায়গায় দেখেন, এখানে আমি একজন শিক্ষক, আমি সৎ, আমি ঢাকায় আছি, এটা ঠিক আছে, বাট এখানেও আছে। সমস্যাটা হচ্ছে কোন জায়গায় জানেন, এখানে কিন্তু সময়ের ব্যাপ্তি উল্লেখ আছে। সময়ের ব্যাপ্তি বুঝবেন তিনটা প্রেপোজিশন দিয়ে, যদি সিন্স থাকে, যদি ফর থাকে, আর যদি ফ্রম থাকে। তাহলে দেখেন তো এইখানে কিন্তু দেয়া আছে আমি 2007 সাল থেকে শিক্ষক, আমি আমার বাল্যকাল থেকেই সৎ, এবং আমি 2009 সাল থেকে ঢাকায় আছি। যখন সময়ের ব্যাপ্তি আসবে তখন আর অ্যামিজ আর দেওয়া যাবে না, হ্যাভ বিন হ্যাজ বিন দিতে হবে। তাহলে আয়ের ক্ষেত্রে তো আর ভাই হ্যাজ বিন হবে না, আমাকে লিখতে হবে আই হ্যাভ বিন আ টিচার সিন্স 2007, আমি 2007 সাল থেকে একজন শিক্ষক। দেখেন এটা কিন্তু আই হ্যাভ বিন টিচিং বলি নাই, আমি 2007 সাল থেকে একজন শিক্ষক। যদি বলতাম আমি 2007 সাল থেকে পড়াচ্ছি, তাহলে বলতাম আই হ্যাভ বিন টিচিং সিন্স 2007। ওকে, এবার দেখেন আমি বাল্যকাল থেকে সৎ, তাহলে এখানে আপনাকে বলতে হবে আই হ্যাভ বিন অনেস্ট। আবার আমি 2009 সাল থেকে ঢাকায় আছি, আই হ্যাভ বিন ইন ঢাকা। এই সিম্পল ইস্যুসগুলো আমাদের অনেক সময় বইগুলোতে বলাই থাকে না, পোলাপাইন কটটা এই জন্যই খায়। যদি আপনার এইটা জানা থাকে তাহলে এইবার আপনি বুঝা ফেলাইছেন। দেখেন এখানে বলতেছে জেরি ড্যাশ অ্যাট দ্য অরফানেজ, জেরি অরফানেজ মানে এতিমখানা, এতিমখানায় আছে বা ছিল, যেটাই আমরা বলি সিন্স হি ওয়াজ 4, যখন জেরির বয়স 4 বছর, এই যে দেখেন সিন্স কিন্তু দেয়া আছে, তখন থেকে সে এতিমখানায় আছে যদি বলেন তাহলে হবে হ্যাজ বিন, ছিল বললে হবে হ্যাড বিন। এটা মূলত এম কে রাউলিং, মার্জারি খিনান রাউলিং, হ্যাঁ আমি রাউলিং, ওনার লেখা আ মাদার ইন ম্যানভিল। মাদার ইন ম্যানভিল, আমরা একটা গল্প পড়েছি যে একটা ছোট বাচ্চা থাকে, তার নাম থাকে জেরি। তো সে এক মহিলাকে এসে, লেখিকাকে এসে কাট কেটে দিত, আমার পুরো হিস্ট্রি আমি বললাম না। তো ওই মহিলা পরবর্তীতে এই গল্পটা বলে যে তার নাম যে ছিল জেরি, আমি তাকে, সে 4 বছর যখন বয়স তখন থেকে এতিমখানায় ছিল, আমি তাকে এখনো কল্পনা করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বুঝতে পারলাম। জি রাহিম আক্তার রুনা, বিষয়টা হচ্ছে এরকমই বাবা, কিন্তু সমস্যা হচ্ছে বইগুলো এটা ব্যাখ্যাই করে না, অনেক জায়গায় এটা ব্যাখ্যাই করে না। ব্যাখ্যা না করার কারণে আমরা কট খাই। আপনি দেখবেন ব্যারন স্টোফেল, ক্লিফ স্টোফেল, এই জায়গাগুলোতে এরকম হিউজ প্রশ্ন দেয়া আছে। হ্যাঁ ব্যাংক জব এখান থেকে প্রশ্ন আসছে। আচ্ছা তাহলে এবার দেখেন তো আমরা বুঝতে পারতেছি যে সিন্স দিয়ে টাইম দেয়া আছে, তার মানে টাইম বেসড। এইখানে এটা ই অপশন। আমরা যদি প্রেজেন্ট টেন্সে বলি যে যখন জেরির বয়স 4 বছর ছিল তখন থেকে এখনো এতিমখানায় আছে, তাহলে আমরা বলবো হ্যাজ বিন। আর আমরা যদি বলি যে জেরির বয়স যখন 4 বছর ছিল তখন থেকে সে এতিমখানায় ছিল, তাহলে এটা হবে হ্যাড বিন। দিস ইজ দ্য অপশন। যেই জিনিসটা আমাদেরকে আজাইরা বলতেছে কি, যেমন দেখেন আমি অনেক বই দেখলাম, নাম বলছি না, হ্যাঁ নাম বলছি না, অনেক বই বলতেছে এখানে ওয়াজ হবে। ওয়াজ কেন হবে? ওয়াজ তো লিখলে ভুল হবে, ওয়াজ লিখলে তো হবে না, এটা তো ভুল হবে। আমি ভুলটারে কেন প্রচার করব? যেটা ভুল ওটা আমি স্কিপ করব, ওটাতে আমি এমনিতেই নাম্বার পাই। ঠিক আছে, আপনার সাথে যদি ইনসাফ করা হয়, কোশ্চেন ভুল থাকলে আপনি নাম্বার পাবেন। ওকে, আর স্যার আমরা ছোটবেলা থেকে ভুল পড়ে, হ্যাঁ জি এই জায়গাটা আমরা ভুল পড়ে আসছি,
সিরাজ আম্মানিরা নাইস ক্লাস প্রেজেন্টেশন, ধন্যবাদ সিরাজ আম্মানিরা, জাযাকাল্লাহ বাবা। তাহলে দেখেন অনেক বইটাকে ওয়াজ দিছে, দিব না, ওয়াজ দিবেন না, মাহফিল দিবেন না, ওয়ার দিবেন না, বিং দিবেন না, তাহলে খেলা হবে ই দিয়ে, যে অপশনটা মূলত দেয়াই নাই, এটাই হলো সমস্যা আর কি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি আজকে আমাদের এই ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী ক্লাসে আবার হয়তো নতুন কোনো একটা টপিকের আলোচনা নিয়ে আসবো আমরা। তো আরেকবার আপনাদেরকে বলে দিই আর কি, যারা আপনারা এই যে এটিওর কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন। আমরা আগামী 20 তারিখ থেকে, মানে আজকে হচ্ছে 7 তারিখ, 20 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হবে। তো ঠিক আছে, সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও হয়তো আপনাদের সাথে এরকম কিছু প্রশ্ন নিয়ে, এবং আমরা গতানুগতিক যে ভুল জেনে আসছি তার বিহাইন্ড দ্য সিনে যে রুলটা আছে সেটা নিয়ে আলোচনা করব। টিল দেন, তারা ক্লাস শেষ।